নমস্কার। কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, আমি বাংলার মুখ দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ খুঁজিতে চাই না। সেই পৃথিবীর সপ্তম আশ্চর্যকে যেখানে তুলে ধরা হয়েছে, আজ সেই স্থাপত্যের পরতগুলিতেই আমাদের আস্ফালন। চলুন দেখা যাক আজ কোথায় কোথায় ঘুরলাম। অবশ্যই দ্য আননোন টুইস্টকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিতে লাইক করে নিন। শরতের আমেজ পড়তেই অট্টালিকাগুলো যেন দেবীর আগমনীর কথাগুলিকে তুলে ধরে। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাজারহাট নিউ টাউনের দিকে। ওপরের স্থাপত্যগুলো যেন বারবার তুলে ধরে মা আসছেন। ব্যস্ততম 4 নম্বর গেট দিয়েই আমাদের পদার্পণ। ইকো পার্ক টিকিট কাউন্টার থেকে 30 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা 4 মূর্তি একদম ঢুকে গেলাম নেভিগেশন প্যানেলের দিকে। যাত্রাপথ কত দূর যাবে সমস্ত কিছু পুনরুদ্ধার করতে করতেই প্রথমেই ঢুকে গেলাম পৃথিবীর সেই সপ্তম আশ্চর্যটি দেখার জন্য। আলাদা করে এক্সট্রা 30 টাকা দিয়ে দেখার এই মজাটি কিন্তু আপনাকে ভাবুক করে তুলবে। একাধারে নীল হ্রদের ধার থেকে ঘুরতে ঘুরতে কখন চায়নাতে গিয়ে আপনি প্রাচীর ট্রোপকে আগ্রার শাহজাহানদের ভাবমূর্তি প্রকাশ পাবেন, কল্পনাও করতে পারবেন না। ব্রাজিলের রিও ডি জেনেরিও কলকাতায় যেভাবে তুলে ধরা হয়েছে তা মানুষকে টানতে বাধ্য। গ্রিসের এই ভাবুক মূর্তিগুলো আপনার মনে উন্মাদনা সৃষ্টি করবে। শাহজাহানের সেই মার্বেল পাথর দেওয়া কারুকার্য মনে হবে যেন আগ্রার মাটির গন্ধ আপনি এখান থেকে। পিছনের অস্থায়মান সূর্য আপনাকে যেন বলে দেয় মমতাজ শাহজাহানের কাছে কতটা প্রিয়। সত্তর 80 দশকের রোম সাম্রাজ্যের রোমহর্ষক দৃশ্যগুলি আপনাকে যেন তুলে ধরবে এই ইতালি সাম্রাজ্যের কলোসিয়ামটি, যার প্রতিটি দর্পণে আপনাকে বলে দেবে, বাঙালি তোমার ইটলি যাওয়ার স্বপ্ন পূরণ। আশ্চর্যগুলি যেন আরও বিস্ময়কর হয়ে উঠছে যখন এগুলি একই রেখার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই পার্কটির মধ্যে। বেরিয়ে গেলাম এক্সিটের দিকে। 4 মূর্তি এবার আস্তে আস্তে অনুভব করব এই বাংলার আনাচে কানাচে থেকে যাওয়া আরও হাজারো আশ্চর্যের। বেরিয়ে যাব এবার নেভিগেশন প্যানেল দেখতে দেখতে বাটারফ্লাই গার্ডেনের দিকে। রৌদ্রোজ্জ্বল দিনের এই অপরূপ সৌন্দর্য বাঙালিকে আবারও মনে করিয়ে দেয় কোথাও যেন শুধু এশিয়ার বৃহত্তম অরণ্য নয়, সমস্ত কিছুর ভরপুর সাম্রাজ্য তুলে ধরা হয়েছে ইকো পার্কের মধ্যে। এবং পিছনের নীল আভাযুক্ত শরতের আকাশ যেন আবার বলে দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব কাছেই। জায়গাগুলি দেখে আপনার যেন মনে অক্সিজেনের পরিমাণও বেড়ে যাবে। আস্তে আস্তে এবার আমরা হাঁটতে শুরু করলাম আইল্যান্ড এবং পুলের দিকে, যেটি আপনাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণের মনে হবে। সিলভা অরণ্যের 83% রেন ফরেস্ট এর মধ্যেই অবস্থিত। হ্যাঁ, দূরে আপনাকে অ্যামাজন শহরে পাড়ি দেওয়ার আর কোনো প্রয়োজন হবে না। সামনে এই কুটিরগুলি বানানো রয়েছে যেখানে আপনারা অনায়াসেই কিছু সময় কাটাতে পারেন। সামনের এই অপরূপ হ্রদের কোলাহলগুলি আপনার মনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শঙ্করকে যখন তখন তুলে ধরতে পারে। এইবার আমাদের যাত্রা শুরু হবে নৌকো ভ্রমণ। কেরালার মালাবার উপকূলের নৌকাবাহার আমাদের ইকো পার্কের মধ্যেই উদ্দীপিত হয়ে উঠছে। 4 জনে আমরা মাত্র 300 টাকা দিয়ে
প্রায় ৪৫ মিনিট ধরে এই জলের ওপর এই শান্ত মনোরম দৃশ্যটি উপভোগ করছিলাম। সামনেই যে আইল্যান্ডটি রয়েছে সেটি এক ধরনের রেস্টুরেন্ট। আপনি খেলে এখানে লাঞ্চ এমনকি ইভিনিং স্ন্যাক্সও করতে পারেন। সামনেই আপনারা দেখতে পাবেন একটি সোলার ড্যাম, এশিয়ার একটি বৃহত্তম ড্যাম। নৌকায় চড়ে পানকৌড়ির এই টানা মেলা আস্ফালন এবং তার নিস্তব্ধ ডুব আমাদের মনে তুলে ধরে কবির সেই কবিতা, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। গেট নাম্বার সম্ভবত 2 পৌঁছে গেছি খাবারের স্টলগুলিতে। সামনেই রয়েছে মিউজিয়াম। এবার আস্তে আস্তে এই রৌদ্রোজ্জ্বল দিনে হাঁটতে হাঁটতে প্রকৃতির দৃশ্যগুলি দেখতে দেখতে চলে যাওয়া যাক সেই টোকিও বা ইয়োকোহামার একটি মন্দিরে। হ্যাঁ, এই বাংলার মধ্যেই রয়েছে একটি জাপানিজ টেম্পল, যেখানে এই ছোট ছোট বুদ্ধাগুলি আপনাকে তুলে ধরবে বৌদ্ধ ধর্মের সেই শান্ত শীতল আবহাওয়া। আমরা 4 জন মিলেই এবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম সেই দিকে। সামনেই রয়েছে এই মন্দিরের প্রবেশপথ। দেখুন কতটা কারুকার্য দিয়ে তৈরি করা হয় জাপানের সেই সমস্ত মন্দিরগুলি। শান্ত বৌদ্ধ ধর্মের নীল আভা আপনার মনে আবার যেন প্রশ্ন তুলে ধরবে, গৌতম বুদ্ধ এই ভারতীয়ই ছিলেন। এই জাপানের মন্দিরটি আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে আমরা 4 জনই এইগুলিকে ঘোরাচ্ছিলাম। শব্দ হচ্ছিল ঠিকই, কিন্তু মজাও বেশ লাগছিল। এবার আমরা বেরিয়ে যাব এই সামনের পিলারগুলির দিকে, যেগুলি ফটোপ্রেমীদের জন্য দেখলাম অনেক নজর কাড়ছে। মানুষের এই কোলাহল আপনাকে যেন একবার হলেও মনে করাবে শীতকালে জনসমাগম কতটা বাড়তে পারে। এই জায়গাটিকে বলা হচ্ছে ব্যাম্বু গার্ডেন। বাঁশগুলির মধ্যে লাইট দিয়ে এক অনবদ্য উপস্থাপনা। সূর্যের পড়ন্ত আভা আমাদের প্যারিসের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছিল। এই অস্তাচলগামী সূর্য আমাদের আবার যেন তুলে ধরছিল বাংলার মুখ। প্যারিসের আইফেল টাওয়ারটি দেখার পর এই পড়ন্ত বিকেলবেলা আপনার হৃদয়ে এক আশ্চর্যজনক ডোপামিন নিঃসৃত হবে। ব্যাস, এই গোধূলিতে দেখা হবে আবার নতুন কোনো শঙ্করের কাহিনী নিয়ে। ততদিন ওয়েট করুন এবং পারলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।